সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই সকালে সবাই যার যার বাসা বাড়িতে সবাই নিরাপদে আছো, সুস্থ আছো, আপনজন নিয়ে সবাইকে নিয়ে ভালো আছো। তো আমরা সবাই জানি যে আমাদের যে করোনা পরিস্থিতি সেটা আমাদের জন্য একটু উদ্বেগজনক আকার সৃষ্টি করেছে, যার কারণে আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারি যে নির্দেশনাগুলো আমাদের আসে বা আমরা জানতে পারি, সেগুলো আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করতে হবে। আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। এর ফলে দেখা যাক আমি নিজেই সুস্থ থাকবো, অপরকে আমি সুস্থ রাখতে পারবো। তো এই বিষয়টা আমরা সামনে রেখেই আজকে আমাদের যে অনলাইন শিক্ষা কার্যক্রম, আমি গত ক্লাসে এই তোমাদের একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান, এই অধ্যায়ের কিছু অংশ আলোচনা করেছিলাম। তোমরা সেটা নিশ্চয় জানো। তো আজ আমরা ওই একই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এটি মনোযোগ সহকারে শুনবে এবং গুরুত্বপূর্ণ অংশগুলো খাতায় লেখার একটু চেষ্টা করবে। তো তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ যে আমাদের আজকে আলোচ্য বিষয় এখানে আছে। দেখো, আমরা গত ক্লাস অবশ্যই পর্যন্ত আমরা করিয়েছিলাম ভৌত আলোক বিজ্ঞান, তরঙ্গমুখ, হাইগেন্সের নীতি, এ পর্যন্ত আমাদের হয়ে গেছিল। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সুসংগত উৎস। সুসংগত উৎস, এই তরঙ্গমুখের কথা আমরা নিশ্চয় তোমাদের মনে আছে, বলেছিলাম যে সমদশা সম্পন্ন কণাগুলির গতিপথকে তরঙ্গমুখ বলে। সমদশা সম্পন্ন কণাগুলির গতিপথকে বলা হয় তরঙ্গমুখ। সমদশা সম্পন্ন কণাগুলির গতিপথকে বলা হয় তরঙ্গমুখ। আর এই তরঙ্গমুখ থেকে কি হয়? নতুন তরঙ্গের সৃষ্টি হয়। যে কোনো মুহূর্তের বৃত্তীয় বা গোলকীয় চাপের সাধারণ স্পর্শক দ্বারা তরঙ্গমুখ নির্দেশ করে। আর নতুন যে তরঙ্গটা সৃষ্টি হয় আমরা জানি সেটাকে বলে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ। আর এই অনুতরঙ্গের বেগ যা হবে, মুখ্য তরঙ্গের বেগ একই। তারপরে আমরা বলেছিলাম তরঙ্গমুখ দুই প্রকার, একটা হচ্ছে সমতল তরঙ্গমুখ আর একটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। এই তরঙ্গমুখের সংজ্ঞাটা তুমি যদি ভালো করে পড়ো, হাইগেন্সের নীতি তোমাদের অনেকটা জানা হয়ে যাবে। আবার হাইগেন্সের নীতি দুইটা প্রয়োগ আছে বা প্রতিপাদন আছে। আলোর প্রতিফলনের সূত্র প্রতিষ্ঠা করা যায়, প্রতিসরণের সূত্র প্রতিষ্ঠা করা যায়। তো এগুলো আমরা আর প্রতিষ্ঠা করবো না, যেহেতু আমাদের এগুলো প্রতিপাদন আর পড়ে না এখন। তো আমরা হাইগেন্সের নীতিটা একটু ভালো করে পড়বো, তরঙ্গমুখ সম্পর্কে আমরা ভালো জানবো। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে সুসংগত উৎস, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং ইয়াং এর দ্বিচির পরীক্ষা, সুসংগত উৎস, আলোর ব্যতিচার ও ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এই বিষয়টা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তো আমি দেখতে পাচ্ছি মনে হয় জয়েন করেছো, আলামিন জয়েন করেছো, তোমাকে স্বাগত জানাচ্ছি। প্রিয়ন্তী জয়েন করেছো, তোমাকে স্বাগত জানাই। হ্যাঁ, আলামিন বহুদিন পর আজকে একটু জয়েন করলে। তো খেয়াল করো, আমরা আজকে যেটা করবো সেটা বললাম, আমরা এই সুসংগত উৎস কাকে বলে সেটা আমরা জানবো। সুসংগত উৎস, আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা একটা ছবি আঁকতে পারো আমার সাথে। এটা মনে করো আলোক উৎস, এটা বলে একটা চিড়, আর এটা বলা হয় দ্বিচিড়। এই ছবিটা আঁকো, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা পর্দা, আমরা যেখানে দেখা, এটা হচ্ছে পর্দা। এটা আলোক উৎস, এটা একটা চিড়, একটা দুটো চিড়, আর এটা হলো পর্দা। তোমরা এই ছবিটা আঁকার চেষ্টা করো। সুসংগত উৎস, আমাদের আজকে আলোচ্য বিষয় হলো সুসংগত উৎস। সেটা কি জিনিস সেটা আমরা একটু জানার চেষ্টা করব। সুসংগত উৎস,
তো নিশ্চয়ই তোমাদের ছবিটা আঁকা হয়েছে। তো দেখো এটা হচ্ছে চিড়। চিড় কাকে বলে? চিড় বলে সেটা হচ্ছে যে গোল গোল ছিদ্র না, কিন্তু বলে না চিড় ধরেছে বা ফাটল ধরেছে, ফাটল কিন্তু গোল গোল না। তো চিড় মানে কি? দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ অনেক কম, দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ অনেক কম, এরকম আয়তকার অংশকে বলা হয় চিড়। আমি যদি দেখাই চিড়টা, এই একটা চিড়, দেখো দেখো প্রস্থ কিন্তু এখান থেকে এইটুকু, প্রস্থ হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত, কিন্তু দৈর্ঘ্য থেকে অনেক লম্বা। তাহলে আমরা বলবো দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ অনেক কম, এরকম আয়তকার অংশকে আমরা কি বলবো? চিড় বলবো। এরকম আয়তকার অংশকে আমরা বলবো চিড়। দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ অনেক কম, এরকম আয়তকার অংশকে আমরা কি বলবো? চিড় বলবো। চিড় চিড়। তাহলে এটা হচ্ছে একটা চিড়, একটা চিড় আর একটা চিড়। তার চিড় নিশ্চয় গোল গোল ছিদ্র না, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। ইয়াং এর দ্বি চিড়। তো এটা হলো কি আমরা পড়ছি সুসংগত উৎস। তো এই আলোটাকে আমরা, এই যে আলোটা, এই আলোটা প্রথমে একটা চিড়ের ভিতর দিয়ে নিয়ে যাব, একটা চিড়ের ভিতর দিয়ে। এরপরে দেখো কিছুটা আলোটা ঠিক হবে, এরপর আমরা এই দুটো চিড়ের ভিতর দিয়ে নিয়ে যাবো, এরকম এই দুটো চিড়ের ভিতর আমরা নিয়ে যাব। তো কিভাবে বলি আমি, শোনো। সুসংগত উৎস হচ্ছে কি? দুটো উৎস থেকে আলো যদি, ভালো করে শোনো, সুসংগত উৎস হচ্ছে যে দুটি উৎস থেকে আলো যদি, দুটো উৎস মানে এই যে দেখো S1 S2, দুটো উৎস থেকে আলো যদি সমদশায়, সমদশায় মানে কি? একই দশায়। সমদশায় মানে মনে করো সবাই মাস্ক পরে আছে, এখন আমরা যে করোনা যে সমস্যা, সবাই যদি মাস্ক পরে থাকে তাহলে আমরা বলবো কি সবাই সমদশায় আছে। তাহলে দুটো উৎস থেকে আলো যদি সমদশায় বের হয়, একই দশায় বের হয়, অথবা একটা নির্দিষ্ট দশা পার্থক্য নিয়ে বের হবে, হয় সমদশায় অথবা কি বললাম, একটা নির্দিষ্ট দশা পার্থক্য নিয়ে নির্গত হবে এবং সেটা সকল সময়ের জন্য বজায় রাখবে, সে ধরনের উৎসকে বলা হয় সুসংগত উৎস। আমি আবার বলি, দুটো উৎস থেকে আলো যদি, এই দুটো উৎস থেকে আলো যদি সমদশায় অথবা কি বললাম, একটা নির্দিষ্ট দশা পার্থক্য নিয়ে নির্গত হবে, এর মনে কর 10, এর মনে কর 2, এরকম নির্দিষ্ট দশা পার্থক্য নিয়ে নির্গত হবে এবং সেইটি যদি সকল সময়ের জন্য বজায় রাখতে পারে, তাহলে সে ধরনের উৎসকে বলা হয় সুসংগত উৎস। নিশ্চয় তোমরা বুঝতে পারছো? তাহলে দেখো তো, বলতে পারো কিনা, দেখো কি বুঝতে সমস্যা হচ্ছে আমাকে জানাও। এই সুসংগত উৎসের সংজ্ঞাটা কি বুঝতে সমস্যা হচ্ছে আমাকে একটু জানাও। আমি আবার বলি, দুটো উৎস থেকে আলো যদি সমদশায় অথবা একটা নির্দিষ্ট দশা পার্থক্য নিয়ে নির্গত হবে এবং সেটি সকল সময়ের জন্য বজায় রাখবে, সে ধরনের উৎসকে আমরা বলবো সুসংগত উৎস। সুসংগত উৎস নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে যে আলোটা বেরোবে সেটা কি? সুসংগত উৎস। এই আলোটা হচ্ছে সুসংগত না, এই যে এই আলোটা, এই আলোটা সুসংগত না, এটাকে আমরা সুসংগত তৈরি করব। তো এই জন্য প্রথমে আমরা একটা চিড়ের ভিতর দিয়ে নিয়ে গেছি, কিছুটা সুসংগত হয়েছে। তারপর দেখো দুটো চিড়ের ভিতরে যখন নিয়ে যাব তখন এই আলোটা সুসংগত হয়ে যাবে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমাদের সুসংগত উৎসের প্রয়োজন কেন বা সুসংগত আলোর প্রয়োজন কেন সেটা আমরা একটু পরে বলছি। তাহলে এই আলোটাকে আমরা সুসংগত কিভাবে করলাম? প্রথমে একটা চিড়ের ভিতর দিয়ে নিয়ে গেলাম, তারপরে কি করলাম? দুটো চিড়ের ভিতর দিয়ে নিয়ে গেলাম, নিয়ে গেলে এখান থেকে দুটো সুসংগত আলো হলো, সেই আলো আবার যাবে মাধ্যমের ভিতর দিয়ে, তাই তো? তো আমি আবার বলি, ভালো করে শোনো। আচ্ছা, তাহলে আমরা যে দুটি সুসংগত আলোক উৎসে, তাহলে এখান থেকে আমরা কি আলো পাচ্ছি? দুটো সুসংগত আলো পাচ্ছি। এই আলোটা যখন মাধ্যমের ভিতর দিয়ে যাবে, এই মাধ্যমের ভিতর দিয়ে যাচ্ছে, এই মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার ফলে এটা উপরিপাতন হলো, মানে একটার উপর একটা আপতিত হলো। এই দুটো সুসংগত আলো এখন তো সুসংগত হয়ে গেছে, তাই না? এই দুই চিড় থেকে যখন বের হয়েছে তখন সেটা সুসংগত হয়েছে। এই দুটো সুসংগত আলো যখন মাধ্যমের ভিতর দিয়ে যাবে
তখন একটার উপর আরেকটা আপতিত হবে। দুটি সুসংগত আলোকউৎস যখন মাধ্যমের ভিতর দিয়ে অগ্রসর হবে তখন একটার উপর একটা আপতিত হবে, অর্থাৎ উপরিপাতন ঘটবে। ফলে এই যে পর্দা, এই পর্দার উপরে কখনো উজ্জ্বল আলো পাওয়া যাবে আর কখনো অন্ধকার আলো পাওয়া যাবে পর্দার উপরে। কথা কি বুঝে গেছে? এই দুটো সুসংগত আলোকউৎস যখন মাধ্যমের ভিতর দিয়ে অগ্রসর হবে তখন পর্দার উপরে কি হবে বলো? এই পর্দার উপরে আমরা আলো আধারের সৃষ্টি হবে। দুটি সুসংগত আলো যখন মাধ্যমের ভিতর দিয়ে যাবে তখন উপরিপতন ঘটবে। উপরিপতনের ফলে এই পর্দার উপরে কখনো আলো সমদশায় মেলবে, কখনো আলো বিপরীত দশায় মেলবে। ফলে এই পর্দায় আমরা আলো আধারের সৃষ্টি হবে। এই আলো আধারের যে সৃষ্টি হবে এই ঘটনাকে বলা হয় আলোর ব্যতিচার। এই ঘটনাকে আমরা কি বলছি বলো? আলোর ব্যতিচার। তাহলে ব্যতিচার সৃষ্টির জন্য আমাদের অবশ্যই দরকার দুটি সুসংগত আলো। ব্যতিচার সৃষ্টির জন্য আমাদের প্রয়োজন কি? দুইটি সুসংগত আলো। এখন ভালো করে শোনো, তাহলে আমরা আলোর ব্যতিচার কাকে বলে তোমরা একটা লেখার চেষ্টা করো। আমি বলি, তোমরা লেখার চেষ্টা করো। আলোর ব্যতিচার কাকে বলে তোমরা একটু লেখার চেষ্টা করো। আমি বলছি, সেটা হলো দুটি সুসংগত আলোকউৎসের উপরিপাতনের ফলে, দুটি সুসংগত আলোকউৎসের আমি কি বলছি? উপরিপাতনের ফলে এই যে পর্দায়, দুটি সুসংগত আলোকউৎসের উপরিপাতনের ফলে পর্দায় আলো আধারের সৃষ্টি হয়। আলো আধারের সৃষ্টি হয় অর্থাৎ 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 পর্দার উপর কখনো উজ্জ্বল আলো ও কখনো অন্ধকার আলোর সৃষ্টি হয়। কখনো উজ্জ্বল আলো ও কখনো অন্ধকার আলোর সৃষ্টি হয়। আলোর তীব্রতার এই হ্রাসবৃদ্ধি ঘটনাকে কি বলা হয়? আলোর ব্যতিচার বলে। আলোর তীব্রতার এই হ্রাসবৃদ্ধির ঘটনাকে বলা হয় আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার আমি আবার বলি, দেখো। তাহলে আমরা বললাম দুটি সুসংগত, এখান থেকে দুটো সুসংগত আলো বেরোচ্ছে। দুটি সুসংগত আলোকউৎসের উপরিপাতনের ফলে এই পর্দার উপরে কখনো উজ্জ্বল আলো পাবো, কখনো অন্ধকার আলো পাবো, আর এই ঘটনাকে বলা হয় আলোর ব্যতিচার। ঠিক আছে? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। ব্যতিচার দুই প্রকার। দেখো, ব্যতিচার দুই প্রকার। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর দুই হলো বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচার। বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আমরা কয় প্রকার বলছি ব্যতিচার? আমরা বলছি ব্যতিচার হলো দুই প্রকার। একটা হলো গঠনমূলক ব্যতিচার, আর দুই হলো বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে? তো আমরা যদি বলি গঠনমূলক ব্যতিচার কাকে বলে? গঠনমূলক ব্যতিচার হচ্ছে, খেয়াল করো, এই পর্দার উপর যদি আমরা উজ্জ্বল আলো পাই কোনো বিন্দুতে, মনে করো পর্দার উপর একটা বিন্দু নিলাম আমি পি, পর্দার উপর একটা বিন্দু আমি পি নিলাম, এখান থেকে যে আলোটা বেরোলো একটা আর একটা, এই যে দেখো এখান থেকে আলো বেরোচ্ছে, এখানে আলো বেরোচ্ছে, তাই না? এই আলো দুটো পরিপাতনের ফলে পর্দার কোনো বিন্দুতে যদি উজ্জ্বল আলো পাওয়া যায় বা আলোর তীব্রতা সবচেয়ে বেশি হয়, পর্দার উপরে কোনো বিন্দুতে যদি আলোর তীব্রতা সবচেয়ে বেশি হয় বা উজ্জ্বল আলো পাওয়া যায়, সেটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। তাহলে ওই পর্দার উপরে যদি আমি আলোর যে বিন্দুতে আলোর তীব্রতা সবচেয়ে বেশি হবে, আলোর উজ্জ্বলতা সবচেয়ে বেশি হবে, সেটাকে আমরা বলবো গঠনমূলক ব্যতিচার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই পি বিন্দু নিশ্চয় আলো উজ্জ্বলতা বেশি, এটার নাম হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আবার এই পর্দার উপর যদি কোনো বিন্দুতে, মনে করো পি বিন্দুতে আলো তীব্রতা যদি কম হয়,
বা উজ্জ্বলতা যদি কম হয় সেটাকে আমরা বলবো বিনাশী ব্যতিচার। তাহলে আমরা বলবো যে দুটি আলোক উৎসের উপরিপতনের ফলে, এই দুটো আলোক উৎসের উপরিপতনের ফলে পর্দার উপরে যদি আলোর তীব্রতা কম হয় বা আলোর উজ্জ্বলতা কম হয়, আমরা জানি আলোর তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক। আলোর তীব্রতা হবে বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার বেশি হলে আলোর তীব্রতা বেশি হবে। তাহলে আলোর তীব্রতা যদি কম হয় তাহলে সেখানে অন্ধকার আলোর সৃষ্টি হবে। এইটাকে আমরা বলবো বিনাশী ব্যতিচার বা ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আমরা ব্যতিচার কাকে বলে বললাম, যে দুটি সুসংগত আলোক উৎসের উপরিপাতনের ফলে পর্দার উপরে যে আলো আধারের সৃষ্টি হয়, আলোর তীব্রতা কখনো বেশি হবে কখনো কম হবে, আর এই ঘটনাকে বলা হয় আলোর ব্যতিচার। ঠিক আছে, তারপর আমরা কি বললাম, ব্যতিচার হলো দুই প্রকার, এক হলো গঠনমূলক ব্যতিচার আর দুই হলো বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচার। তো গঠনমূলক ব্যতিচার বললাম যে এই দুটো সুসংগত আলোক উৎসের উপরিপাতনের ফলে পর্দায় যদি পর্দার কোনো বিন্দুতে আলোর তীব্রতা সবচেয়ে যদি বেশি হয় বা আলোর উজ্জ্বলতা সবচেয়ে যদি বেশি হয়, তখন আমরা বলবো সেটাকে গঠনমূলক ব্যতিচার। ঠিক আছে, এরপরে যদি বলি বিনাশী ব্যতিচার, তাহলে বলবো এই দুটো সুসংগত আলোক উৎসের উপরিপাতনের ফলে পর্দায় যদি আলোর তীব্রতা সত্যি কম হয় বা যদি আলো উজ্জ্বলতা কম হয়, সেটাকে বলা হয় বিনাশী ব্যতিচার বা ধ্বংসাত্মক ব্যতিচার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই বিষয়ে যদি সমস্যা থাকে আমাকে একটু জানাও। ব্যতিচার গঠনমূলক এবং বিনাশী, এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাতে পারো তোমরা, আমার একটু জানাও। এই বিষয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাও। ব্যতিচার সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ব্যতিচার সম্পর্কে কোনো প্রশ্ন না, নো প্রবলেম স্যার। মাসুর রাখতে পারছি না। আলামিন হোসেন আর কই দেখছি যে, তো খেয়াল করো। তো এরপর আমরা আসি, খেয়াল করো আমরা যেটা বলি। তাহলে আমরা কখন আমরা গঠনমূলক ব্যতিচার সম্পর্কে জানলাম, আর ধ্বংসাত্মক বা বিনাশী ব্যতিচার সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো, এখন আমরা করব এই কখন গঠনমূলক ব্যতিচার হবে আর কখন বিনাশী ব্যতিচার হবে, আমরা এখন সেটা জানবো। কখন গঠনমূলক ব্যতিচার হবে আর কখন বিনাশী ব্যতিচার হবে সেটা আমরা এখন জানবো। খেয়াল করো, তো আমরা লিখতে পারি গঠনমূলক ব্যতিচারের শর্ত। গঠনমূলক ব্যতিচারের শর্ত আমরা কি বলি বলো? গঠনমূলক ব্যতিচারের শর্ত, অর্থাৎ আলোক উজ্জ্বলতা কখন বেশি হবে, গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, সেটা কখন সেটা আমরা বের করব। তো খেয়াল করো, তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো। দেখো এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে তার যে দূরত্ব, সেই দূরত্ব আমি ধরলাম x1, আর এখান থেকে যে আলোক তরঙ্গটা যাচ্ছে তার দূরত্ব ধরলাম আমি x2। তাহলে দেখো এই দূরত্ব আলোক তরঙ্গ যে বের হচ্ছে, এদের মধ্যে নিশ্চয়ই একটা পথের পার্থক্য আছে। এই পথটা নিশ্চয়ই কম আর এই পথটা নিশ্চয়ই বেশি। এই পর্দার উপরে যে আলো আধারের সৃষ্টি হচ্ছে, তো এই পথটা হচ্ছে কম আর এই পথটা বেশি। তাহলে এখানে নিশ্চয়ই পথের পার্থক্য সৃষ্টি হচ্ছে না? হচ্ছে না। এই পথটা বেশি এই পথটা কম, আমরা লিখতে পারি পথ পার্থক্য। পথ পার্থক্য আমরা বলতে পারি সমান সমান S2P - S1P। দেখো তো বলা যায় কিনা, এখান থেকে হচ্ছে S2P আর এখান থেকে X1P, তাহলে কতটুকু হলো? এইটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য সমান আমরা লিখলাম x2 - x1। এটা হলো পথ পার্থক্য। S2P - S1P = x2 - x1। তাহলে এটা হলো পথ পার্থক্য। তো আমরা একটা সূত্র জানি, বা এটা আমরা প্রতিপাদনও করা যাবে, তোমরা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে দশা পার্থক্য। এটা খুব গুরুত্বপূর্ণ। দশা পার্থক্য দশা, এখন এখানে দেখি, দশা পার্থক্য = 2π/λ গুণ পথ পার্থক্য। দশা পার্থক্য আমরা কি লিখতে পারি বলো? দশা পার্থক্য = 2π/λ গুণ পথ পার্থক্য।
দশা পার্থক্য ইকুয়াল টু কি বলছি আমরা 2π/λ গুণ পথ পার্থক্য। দশা মানে হচ্ছে কোণ, দশা মানে কোণ, আর পথ পার্থক্য মানে দূরত্ব। আমি যদি এরকম একটা দেখাই তরঙ্গ, এটা পূর্ণ তরঙ্গ, এটা ল্যামডা, এর হচ্ছে পথ পার্থক্য কত জানো? এখানে হচ্ছে পথ পার্থক্য হবে 2, এখানে দেখুন ল্যামডা, ল্যামডা -0 মানে কি ল্যামডা, তখন পথ, এটা হচ্ছে পথ পার্থক্য। আর দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য দেখো, এইটা হচ্ছে পাই, আর এই পাই কত 2π, এখান থেকে পর্যন্ত হচ্ছে পাই, আর এখান থেকে পর্যন্ত পাই, তাহলে কত 2π, তাহলে তখন হবে কত 2π, তাই তো? তাহলে পথ পার্থক্য মানে হচ্ছে দূরত্ব ল্যামডা, আর দশা পার্থক্য তখন কত হবে 2π। তাহলে দূরত্ব যখন ল্যামডা, দশা বাই হচ্ছে 2π, দূরত্ব যখন 1 তখন কত 2π/λ, আর দূরত্ব যখন x তখন আমরা বের করতে পারি, সেটা বের করা যাবে, তাই তো? তাহলে পথ পার্থক্য মানে হচ্ছে দূরত্ব, আর দশা পার্থক্য মানে হলো কোণ, এটা মনে রাখতে হবে। তার সূত্রটা কি বলো? দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ গুণ পথ পার্থক্য। দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ গুণ পথ পার্থক্য। অর্থাৎ যেখানে দশা পার্থক্য আছে সেখানে পথ পার্থক্য আছে, এটা লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ। তাহলে দশা পার্থক্য ইকুয়াল টু কি বললাম? 2π/λ গুণ পথ পার্থক্য। এখন শোনো, এখন আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি, যে এই পি বিন্দুটা গঠনমূলক ব্যতিচারের সৃষ্টি হবে না ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টি হবে, সেটা আমরা বের করব। এই পি বিন্দুটা উজ্জ্বল আলো পাওয়া যাবে না অন্ধকার আলো পাওয়া যাবে কখন, সেটা আমরা বের করব। আমরা বললাম কি, এই পি বিন্দুটা উজ্জ্বল হবে কি অন্ধকার হবে ডিপেন্ড করবে কি এই পথ পার্থক্যের উপর। কার উপরে? পথ পার্থক্যের উপর। এই কথা লিখে রাখতে পারো যে পি বিন্দুটি উজ্জ্বল কি অন্ধকার হবে, দেখো পি বিন্দুটি কি উজ্জ্বল না অন্ধকার হবে তা নির্ভর করে উৎসদ্বয়ের পথ পার্থক্যের উপর। উৎসদ্বয় অথবা ওই চিরদ্বয়ের কি পথ পার্থক্যের উপর, বা আলোক উৎসদ্বয়ের পথ পার্থক্যের উপর, আলোক উৎসদ্বয়ের পথ পার্থক্যের উপর। এখন খেয়াল করো, তাহলে এই পথটা হচ্ছে কম আর এই পথটা হলো বেশি। তাহলে পথ পার্থক্য আমরা কি দেখলাম? পথ পার্থক্য হচ্ছে x2 - x1। পথ পার্থক্য কত হলো? x2 - x1, এটা হচ্ছে পথ পার্থক্য। এখন গঠনমূলক ব্যতিচারের শর্ত দেখো, গঠনমূলক ব্যতিচারের শর্ত সেটা হচ্ছে কি, পথ পার্থক্য যদি λ/2, অর্থাৎ এই যে আমি এভাবে বলতে পারি 2n × λ/2, অর্থাৎ পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয়, জোড় পথ পার্থক্য যদি, এবার দেখো পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয়, পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয়, তাহলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। তাহলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। আমরা এটাকে বলছি ইয়ং এর দ্বিচির পরীক্ষা। ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এই যে গঠনমূলক ব্যতিচার কখন হবে, বিনাশী ব্যতিচার কখন হবে, এই পরীক্ষাটা করেছে বিজ্ঞানী ইয়ং। ইয়ং এর দ্বিচির পরীক্ষা বলা হয়। লিখে রাখতে পারো, ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এটা হচ্ছে টমাস ইয়ং, এটা হচ্ছে 1802 সালে। টমাস ইয়ং 1802 সালে এই ইয়ং এর দ্বিচির পরীক্ষা প্রতিষ্ঠা করেন। ইয়ং এর দ্বিচির পরীক্ষা। তাহলে আমরা দেখলাম কি, এই দুই চির থেকে যখন বের হবে আলো, এই আলোর উপরিপাতনের ফলে পর্দার কখনো উজ্জ্বল আলো পাওয়া যাবে, কখনো অন্ধকার আলো পাওয়া যাবে। কেন উজ্জ্বল হবে সেটা ডিপেন্ড করবে পথ পার্থক্যের উপরে। তো আমরা এখন যেটা করছি যে গঠনমূলক ব্যতিচার কখন হবে। গঠনমূলক ব্যতিচার হচ্ছে কি, যে পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয়, দেখো পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয়, তবে সে সকল বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয়, তবে সে সকল বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। একটা গেল গঠনমূলক ব্যতিচারের শর্ত।
এবার দেখো বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। সেটা হলো কি, এক কথা বলতে হবে যে পথ পার্থক্য যদি, এই যে পথ পার্থক্য x2 - x1, পথ পার্থক্য যদি 2n - 1 into λ/2, পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, পথ পার্থক্য যদি কি বললাম λ/2 এর বিজোড় গুণিতক হয়, তবে সে সকল বিন্দুতে, সে সকল বিন্দুতে বিনাশী ব্যতিচার বা ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টি হবে। তাহলে বললাম যে পথ পার্থক্য যদি, উৎসদয়ের পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, তবে সে সকল বিন্দুতে আমরা কি বললাম বিনাশী ব্যতিচার সৃষ্টি হবে, বিনাশী বা ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টি হবে। তাহলে আমরা দেখলাম কি, যে সকল বিন্দুতে পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক সেটা হলো গঠনমূলক ব্যতিচার, আর পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, তাহলে এই পি বিন্দুটা কি হবে বিনাশী ব্যতিচারের সৃষ্টি হবে, এখানে অন্ধকার আলো পাওয়া যাবে। আর যদি পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হয়, তাহলে পি বিন্দুটা উজ্জ্বল আলো পাওয়া যাবে, ফলে একটা আলো আধারের সৃষ্টি হবে। তো আমরা এরকম পর্দার উপর আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো, এটা বলে ব্যতিচার ডোরা বা ঝালর, এরকম ঝালর আমরা দেখতে পাবো, এরকম সাজানো থাকবে, এক অন্ধকার উজ্জ্বল অন্ধ এরকম ভাবে সাজানো থাকবে, এই যে এইভাবে আলো আধারের সৃষ্টি হবে, আমরা এগুলো পাবো। এটা বলে ঝালর, ব্যতিচার ঝালর। তো ঝালর, আর এক একটা বলে ডোরার প্রস্থ, এটা ডোরা, অনেকগুলো ডোরা মিলে একটা ঝালর তৈরি হয়। তো আমরা এই এক একটাকে বলা হয় প্রস্থ। তো আমরা পরবর্তী ক্লাসে এই ডোরার প্রস্থ বা ডোরার ব্যবধান, আমরা পরবর্তী ক্লাসে এই ইয়ং এর দ্বিচির পরীক্ষার সাহায্যে, ইয়ং এর দ্বিচির পরীক্ষার সাহায্যে ওই যে ব্যতিচার ডোরার প্রস্থ বা ডোরার ব্যবধান, ডোরার প্রস্থ বা ডোরার ব্যবধান কি হবে, কিভাবে বের করতে হবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা তরঙ্গ মুখ, হাইগেন্সের নীতি, তারপর আমরা আলোচনা করলাম সুসংগত উৎস, এটা খুবই গুরুত্বপূর্ণ, সুসংগত উৎস আর কিভাবে সুসংগত উৎস সৃষ্টি করা যায় সেটা আমরা জানলাম। তারপর আমরা জানলাম আলোর ব্যতিচার কাকে বলে, কারণ ব্যতিচার সৃষ্টি করতে গেলে আগে দরকার সুসংগত উৎস, তাই তো? তাহলে আমরা ব্যতিচার জানলাম, তার আগে আমরা সুসংগত উৎস জেনেছি, কিভাবে সৃষ্টি করে সেটা আমরা জানবো। তারপরে আমরা সেখান থেকে ইয়ং এর দ্বিচির পরীক্ষা, আমরা ইয়ং এর দ্বিচির পরীক্ষা আলোচনা করেছি। তারপর আলোর ব্যতিচার আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে গঠনমূলক আর একটা বিনাশী। তো গঠনমূলক ব্যতিচারের শর্ত আমরা দেখেছি, বিনাশী ব্যতিচারের শর্ত আমরা আলোচনা করেছি। তারপর আমরা বললাম যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ গুণ পথ পার্থক্য। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, নিশ্চয় তোমরা বোঝার চেষ্টা করেছো। অবশ্যই বইটা আরো ভালো করে দেখবে, তাহলে আরো বোঝার সুবিধা হবে, তোমার বুঝতে সুবিধা হবে। বইটা আরো অনেক কিছু আছে, সেগুলো একটু ভালো করে দেখবে। পাশাপাশি আমরা আগামী ক্লাসে ইয়ং এর দ্বিচির পরীক্ষার সাহায্যে আমরা ডোরার ব্যবধান বা ডোরার প্রস্থ, এই ঝালর কি জিনিস, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে করোনার এই বিশেষ পরিস্থিতিতে আমরা বাইরে অবশ্যই ঘোরাঘুরি করব না, কোনো কারণে যদি যেতে হয় তো সেটা আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব, সামাজিক দূরত্ব বজায় রাখব এবং সরকারি নির্দেশনাগুলো মেনে চলব। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো, এবার দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে ফিজিক্সের, তো সেটা তোমাদের জমা দেওয়ার ডেট সম্ভবত 27 তারিখ। হয়তো এটা কম বেশি করা যাবে, যেহেতু এখন অনেক লকডাউন চলছে, এরপর হয়তো এই লকডাউন আরো তীব্রতা হবে বা করবে সরকার, তো যার কারণে হয়তো তোমাদের চলাচলের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। যার কারণে যে তোমাদের নির্দিষ্ট সময়ে জমা দিতে হবে এরকম না,
তবে তোমরা পরীক্ষাটা অবশ্যই যত সময়ে দেবে, কারণ এটা অনলাইনে তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছে, তোমরা প্রশ্ন পেয়ে যাচ্ছ, সুতরাং পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। আর এই পরীক্ষাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে অ্যাসাইনমেন্ট তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ, অ্যাসাইনমেন্টগুলো লিখছো, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরবর্তী ক্ষেত্রে। সুতরাং তোমরা এটা অবশ্যই গুরুত্ব সহকারে নিবে। আর জমা দেওয়ার ক্ষেত্রে সেটা হলো যে তোমরা সরাসরি গিয়ে দিতে পারো, বাহক মাধ্যমে দিতে পারো, নির্দিষ্ট সময়ে যদি নাও দিতে পারো তাও সমস্যা নেই, তোমরা কাছে রেখে হয়তো দুটো একসঙ্গে দিতে পারো। সম্ভবত এরকম একটা প্রজ্ঞাপন সরকার জারি করবে বা করছে, বা সেরকম একটা ধারণা মনে হয় আমাদের আছে, যে তোমরা নির্দিষ্ট সময় জমা না দিতে পারলেও সমস্যা নেই, তোমরা পরীক্ষাটা অবশ্যই যত সময় দিবে অ্যাসাইনমেন্টটা তোমরা অবশ্যই লিখে ফেলবে। লিখে সেটা জমা দেওয়ার ক্ষেত্রে দু একদিন হয়তো বা কম বেশি হতে পারে, সেটা সমস্যা হবে না আশা করা যায়। তো পরীক্ষাটা তোমরা অবশ্যই দেবে, অ্যাসাইনমেন্টটা তোমরা অবশ্যই লিখবে ঠিক করে এবং যথা সময়ে যথা তারিখে, এইগুলো খেয়াল রাখবে। এই আহ্বান ব্যক্ত করে এই করোনা পরিস্থিতি তোমরা সবাই নিরাপদে থাকো, বাসায় সুস্থ থাকো, বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের দিকে একটু খেয়াল রাখো, এই আহ্বান রেখে সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।